আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে তৃতীয় অধ্যায় ভাড়া হতে আয়, ইনকাম ফ্রম রেন্ট। এটি সেকশন হচ্ছে 35 থেকে 39, অর্থাৎ মোট 5টি সেকশন। সো যদি প্রথম সেকশন আসি, যে ডেফিনেশনস, এখানে সেকশন 2-তে ডেফিনেশন না এনে এখানে কিছু ডেফিনেশন ঢুকিয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে এই অধ্যায়ে একটা চেঞ্জ আছে, আমি বলি সেটি হচ্ছে আগের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 সালের যেটা ছিল, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, সেখানে আপনার হচ্ছে গৃহ সম্পত্তি থেকে আয় ছিল, সেটি চেঞ্জ করে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-তে এসে আমরা দেখতে পেয়েছি এটি করা হয়েছে ভাড়া হতে হয়, সব ধরনের ভাড়া। সো এই ভাড়াটা হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট। সো এখানে প্রথমেই গৃহ সম্পত্তির সংজ্ঞা দেওয়া হচ্ছে আসবাবপত্র, ফিকচার, ফিটিংস সহ যাহা উক্ত গৃহের অবিচ্ছেদ্য অংশ, এবং অর্থাৎ একটা বাড়ি ভাড়া দিলেন, ফুল ডেকোরেটেড বাড়ি, হ্যাঁ। সো সেরকম ক্ষেত্রে দেখা যায় যে আসবাবপত্র, ফিকচার সহ ভাড়া হবে। খ হচ্ছে গৃহ 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 যে ভূমির উপর স্থাপিত, উক্ত ভূমি যে কোনো কারখানা ভবনে অন্তর্ভুক্ত হইবে না। অর্থাৎ এখানে আপনার যদি কোনো ঘরের বাড়ির যে জায়গায় জমিতে স্থাপিত, জমিটা আলাদা থাকবে, অথবা কারখানা হলে কারখানা আলাদা, জমি আলাদা। ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট আলাদা হেড। আর ইনফ্রাস্ট্রাকচার যেটি হচ্ছে আপনার বিল্ডিং, সেই বিল্ডিং ভাড়া দিলে সেখানে ফিকচার সহ একসাথে হবে। সেকশন 35-এর সাবসেকশন 2-তে বলা আছে ভাড়া প্রদানের সংজ্ঞা। ভাড়া প্রদান অর্থ মালিকানা বা সত্ত্ব পরিত্যাগ ব্যতিরেকে, অর্থাৎ আমি ওনারশিপ হ্যান্ডওভার করছি না, কোনো নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদান। তবে নিজস্ব মালিকানাধীন হোক বা না হোক, কোনো তফসিলি ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, যে কোনো উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান অথবা মুদারাবা বা লিজিং কোম্পানি কর্তৃক অন্য কোনো ব্যক্তিকে ভাড়া প্রদান অন্তর্ভুক্ত হইবে না। এটি আসলে বেসিকলি এই যে ডেফিনেশনটা বলা হয়েছে, এই ডেফিনেশনটা হচ্ছে আমরা লিজিং কোম্পানি যেটাকে বলি, সেটি হচ্ছে আমরা দেখি ব্যাংক অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইসলামিক ব্যাংকিং সিস্টেমে লিজিং বা মুদারাবা, অর্থাৎ আইডিএলসি, আইপিডিসি যেমন লিজ ফাইন্যান্স করে, লিজ ফাইন্যান্সের ওটাকে লিজ ফাইন্যান্সিংয়ের মাধ্যমে এটা কি ফাইন্যান্সিং করা হয়, এটা ভাড়া হয় না, যে কারণে লিজ ফাইন্যান্সটা ভাড়ার আন্ডারে আসবে না। সাবসেকশন 3-তে বলা আছে সম্পত্তি অর্থ গৃহ সম্পত্তি, জমি, আসবাবপত্র, ফিকচার, কারখানা ভবন, ব্যবসার আঙিনা, অর্থাৎ আপনার যে সামনের এরিয়া বা পিছনের এরিয়া, যন্ত্রপাতি, ব্যক্তিগত যানবাহন, অর্থাৎ আপনার যানবাহন যেটা আছে গাড়ি, এবং মূলধনী প্রকৃতির অন্য কোনো ভৌত পরিসম্পদ যাহা ভাড়া প্রদান করা হয়, এগুলোকে আমরা সম্পত্তি হিসেবে সংজ্ঞায় দিয়েছি। তাহলে আমরা এখানে কয়েকটা সংজ্ঞা দেখলাম, গৃহ সম্পত্তি এবং ভাড়া প্রদান এবং সম্পত্তির সংজ্ঞাটা আমরা দেখতে পেলাম। এখন আমরা হচ্ছে ভাড়া হতে আয়। এখানে সেকশন 36-এ বলা হয়েছে ভাড়া হতে আয়, ইনকাম রেন্টাল ইনকাম। কোনো ব্যক্তি কোনো সম্পত্তির মোট ভাড়া মূল্য হইতে এই অধ্যায়ে বর্ণিত মোট অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে যাহা অবশিষ্ট থাকিবে, তাহা হইতে উক্ত সম্পত্তি হইতে উক্ত ব্যক্তির ভাড়া হইতে আয়। অর্থাৎ আপনি যে ভাড়া দিচ্ছেন, সেই ভাড়ার খরচ বাদের অংশটাকে আপনাকে ধরে নেওয়া হবে। ধরেন আপনি যদি এমন হয় যে কাউকে কমিশন দিতে হচ্ছে বা খরচ বাদ দিয়ে যেটা, সেটাতে ভাড়া হতে আয়। সেকশন 36-এর সাবসেকশন 2-তে বলা আছে কোনো ব্যক্তির সম্পত্তির কোনো অংশে উক্ত ব্যক্তির নিজ ব্যবসায়ের উদ্দেশ্যে নিয়োজিত থাকলে এবং তাহা হইতে প্রাপ্ত আয় উক্ত ব্যক্তির ব্যবসা হতে আয় খাতে পরিগণিত হবে, উক্ত অংশের ধারা প্রযোজ্য হবে। অর্থাৎ আমার একটা স্পেস আমি কিনেছি, কমার্শিয়াল স্পেস, অথবা আমার একটা ফ্ল্যাট, সেখানে আমি নিজে একটা পার্টনারশিপ ফার্ম বা সিএ ফার্ম বা একটা লিমিটেড কোম্পানি করেছি, তাহলে ওই যে ভাড়ার অংশটা আসলে তখন আমি নিজে যেহেতু ইউজ করেছি, নিজের সম্পত্তি, অর্থাৎ যে কোম্পানি বা যে প্রোপাইটারশিপ বা যে পার্টনারশিপ নিজ নামে কেনা যে সম্পত্তি সে ইউজ করে, সেটাকে আসলে ভাড়া খাতে আয় না হয়ে ব্যবসা খাতে তা চলে যাবে। এরপর হচ্ছে কোনো সম্পত্তির ভাড়ার প্রকৃতি, কারবার, বাণিজ্য বা ব্যবসা নির্বিশেষে যে ধরনেরই হোক না কেন, ভাড়া হইতে আয় খাতের অধীন আয় পরিগণনা করিতে হইবে। অর্থাৎ কোনো সম্পত্তি যদি যে প্রক্রিয়ায় ভাড়া দেওয়া হয় না কেন, আপনি ধরেন বাণিজ্যিক কারণে ভাড়া দিলেন, ইন্ডিভিজুয়াল থাকার জন্য ভাড়া দিলেন, অথবা হচ্ছে আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, যে কোনোই হোক না কেন, এটা ভাড়া হিসেবে পরিগণিত হবে। সেকশন 36-এর সাবসেকশন 4-এ বলা আছে যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি উপধারা 1-এ, এই যে 1 বলা হয়েছিল যে সেখানে উল্লিখিত সম্পত্তির মালিক হন, সেক্ষেত্রে
উক্ত সম্পত্তি ভাড়া হতে কোনো ব্যক্তির প্রাপ্ত আয়কে নিম্নবর্ণিতভাবে পরিগণনা করতে হবে। এটা হচ্ছে যে যদি একাধিক ব্যক্তি হয় বা এক ব্যক্তি হয় সেই ক্ষেত্রে কি হবে সেটা দেখেন। যদি হচ্ছে একাধিক ব্যক্তি হয় তখন যেটা হবে, কোনো সম্পত্তিতে কোনো ব্যক্তির অংশের পরিমাণ সুনির্দিষ্ট বা নিশ্চিত হয়, অর্থাৎ দুজন 50-15 রেশিওতে, অথবা তিনজন 33-33-33.33%, চারজন 25% মালিকানা, তাহলে ওর আয়টা আপনার আনুপাতিক হারে। আমরা তিনজন মিলে কিনলাম, কেউ একজন 40% জায়গা বা বিল্ডিংয়ের 40% টাকা পরিশোধ করেছে, আরেকজন 30, আরেকজন 30, তাহলে তার আনুপাতিক যে ইনকামও 40-30-30 হবে। যদি সম্পত্তিতে কোনো ব্যক্তির অংশের পরিমাণ সুনির্দিষ্ট না হয়, সেটা কি হবে, যদি আমরা যেমন এখানে পার্সেন্টেজ বললাম, এরকম পার্সেন্টেজ যদি না থাকে তখন হবে উক্ত সম্পত্তির ভাড়া হইতে কোনো ব্যক্তির কর পরিগণনার ক্ষেত্রে উক্ত ব্যক্তি সঙ্গ হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ যখন ইন্ডিভিজুয়াল কত পার্সেন্ট ওনারশিপ এটাকে যখন ভাগ করা না যাবে, তখন অ্যাসোসিয়েশনের পার্সন হিসেবে এটাকে আয় হিসেবে এনে এটাকে আপনার ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। সেকশন 37 হচ্ছে অ্যাগ্রিগেশন অফ ইনকাম। ইনকামটাকে কিভাবে একসাথে করবেন, মোট ভাড়া পরিগণনা কিভাবে করবেন। কোনো আয় বর্ষে কোনো সম্পত্তির মোট ভাড়া নিম্নবর্ণিত সূত্র অনুযায়ী পরিগণিত করিতে হইবে, যথা ক ইকুয়াল টু খ প্লাস গ প্লাস ঘ মাইনাস উমো মাইনাস চ। এখানে ক মানে হচ্ছে মোট ভাড়ার মূল্য, অর্থাৎ মোট ভাড়ার মূল্যটা কি হবে সেটা হচ্ছে ক, অর্থাৎ অ্যাগ্রিগেশন। খ হচ্ছে উক্ত সম্পত্তি হতে প্রাপ্ত ভাড়ার পরিমাণ, অর্থাৎ যে ভাড়া পাবেন সেটা সম্পত্তির বার্ষিক মূল্য অথবা অ্যানুয়াল ভ্যালু যেটা ইনকাম ট্যাক্স অথরিটি অ্যাসেস করবে, অর্থাৎ অ্যাকচুয়াল রেন্ট অথবা অ্যানুয়াল ভ্যালু এর ভিতরে যেটা অধিক হয়। অর্থাৎ আপনি নিজে দাবি করছেন 10,000 টাকা ভাড়া পাচ্ছেন, ইনকাম ট্যাক্স অথরিটি বললো অ্যানুয়াল ভ্যালু 12,000 টাকা, তাহলে 12,000 টাকা হবে খতে। তারপরে যোগ হবে গ হচ্ছে উক্ত আয়বর্ষে উক্ত সম্পত্তি হইতে প্রাপ্ত অগ্রিম ভাড়া প্রকৃতির অর্থ, যা যে কোনো নামেই অভিহিত হোক না কেন। অর্থাৎ আপনি যদি ভাড়া দেওয়ার সময় 3 মাসের টাকা অ্যাডভান্স দেন, তাহলে সেটাও কিন্তু এখানে যোগ করে নিতে হবে। কারেন্ট মাসে ভাড়া প্লাস যেটা আপনি অগ্রিম নিয়েছেন 1 মাস, 2 মাস, 15 দিন, এটা আপনার এখানে যোগ হয়ে যাবে। ঘ হচ্ছে উক্ত আয়বর্ষে উক্ত সম্পত্তি হইতে প্রাপ্ত অন্য যে কোনো অঙ্ক বা কোনো সুবিধার অর্থমূল্য যা খ এবং গতে উল্লিখিত অঙ্কের অতিরিক্ত। অর্থাৎ এর বাইরে যদি আপনি কোনো রকম কোনো মডিফিকেশনের জন্য কোনো রকম কোনো সার্ভিস চার্জ আকারে বা কিছু একটা নেন, যেটা ঘ হবে। বাদ যাবে কি উমো হচ্ছে এরূপ কোনো অগ্রিম অঙ্ক যা পূর্ববর্তী কোনো আয়বর্ষে গৃহীত হইবার কারণে উক্ত ভাড়া মূল্যের অন্তর্ভুক্ত হয়েছিল, তবে উক্ত অগ্রিম বিবেচ্য আয়বর্ষের ভাড়ার বিপরীতে ভাড়া গ্রহণকারী কর্তৃক সমন্বয় করা হবে। অর্থাৎ এখানে খ যে ছিল, যে ভাড়াটা আপনি এখন পাচ্ছেন, উমো মানে হচ্ছে অতীতে কোনো এক সময় অ্যাডভান্স পেয়ে গেছিলেন, ধরেন ভাড়া হচ্ছে 20,000 টাকা, আপনি অগ্রিম নিয়েছিলেন 3 মাস, এটাকে আপনি অ্যাডজাস্ট করছেন ভাগে ভাগে। তো যদি 5,000 টাকা অ্যাডজাস্ট হয়, তাহলে 5,000 টাকা বাদ দিয়ে হবে, কারণ 5,000 টাকা ওই 60,000 টাকা অ্যাডভান্স আপনি ট্যাক্স দিয়ে আসছেন। সো সেটার একটা অংশ হিসাবে এই 60,000 টাকার 12 ভাগের 1 ভাগ 5,000 টাকা যদি এই মাসের ভাড়া থেকে বাদ দেয়, সেটা বাদ দিয়ে নিতে হবে, তাহলে আপনার ট্যাক্স এখন কম দিতে হবে, যেহেতু অতীতে আপনি ট্যাক্স দিয়ে আসছেন। 6 মানে হচ্ছে শূন্য ভাতা, অর্থাৎ যদি এরকম হয় ভ্যাকেন্সি অ্যালাউন্স, অর্থাৎ আগে যেটা ছিল এখানে একটা চেঞ্জ আসছে। এই যে ভ্যাকেন্সি অ্যালাউন্স মানে আপনি ভাড়া দেন, কিন্তু দেখা গেল বছরে 2 মাস 1 মাস এটা খালি থাকতে পারে, অনেক সময় দেখা যায় আমরা খালি দিতে হয়। তো আগে ছিল, তবে শর্ত থাকে যে ভাড়া আয় না থাকা সম্পর্কে উপকর কমিশনারকে প্রতি মাসের 30 তারিখের মধ্যে অবহিত করতে হবে। এখানে ছিল ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এই সেকশন 37 6 অংশে বলা ছিল যে শূন্যত ভাড়া বা ভ্যাকেন্সি অ্যালাউন্স নিতে হলে প্রতি মাসের 30 তারিখের ভিতরে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসকে জানাতে হবে। এটাকে এই ফাইন্যান্স অ্যাক্ট 2024 চেঞ্জ আসছে, এখানে বলা হচ্ছে যে এটাকে উপকর কমিশনারকে জানানোর প্রয়োজন নেই, কিন্তু তার বাড়ি যে খালি ছিল, তার অফিস যে খালি ছিল, তার ইলেকট্রিসিটি বিল প্রুফ আকারে দিতে হবে, অর্থাৎ প্রমাণপত্র দিবে যে যখনই আপনি এই বাসাটা খালি থাকবে, ভ্যাকান্সি থাকবে, তখন নিশ্চয়ই মিনিমাম ইলেকট্রিসিটি বিল আসবে, অর্থাৎ কোনো ইউজ হয়নি। এটা আপনি যদি এনশিওর করতে পারেন, তাহলে এটা আপনাকে ভ্যাকান্সি অ্যালাউন্স আকারে এটাকে অ্যালাউ হবে। এরপর হচ্ছে সেকশন 38 বলা আছে ভাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ, যে কোনো যে ধরনের আপনার অনুমোদন হয়। তবে এখানে একটা আমি চেঞ্জ আছে বা সেটাও বলবো, অর্থাৎ অ্যালাউয়েবল ডিডাকশন ইন কম্পিউটিং দ্য রেন্টাল ইনকাম,
ভাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজনসমূহ হচ্ছে ভাড়া হইতে প্রাপ্ত আয় হইতে হিসাবের ক্ষেত্রে নিম্নবর্ণিত খরচ বিয়োজনযোগ্য হইবে। যেমন ক, কোনো সম্পত্তি ক্ষতি বা ধ্বংসের ঝুঁকির বিপরীতে কোনো বিমা করা হইলে, অর্থাৎ আপনি আপনার রেন্টাল যে অংশটা দিচ্ছেন সেটা দোকান হতে পারে, অফিস হতে পারে, বাসা হতে পারে, তার যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিবেন এটা আপনার অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হিসেবে আপনাকে অ্যালাউ করবে ডিসিটি। খ হচ্ছে সম্পত্তি অর্জন, নির্মাণ, সংস্কার, নবনির্মাণ বা পুনর্নির্মাণের জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো মূলধনী ঋণ গ্রহণ করা হইলে সেই ঋণের উপর পরিশোধিত সুদ বা মুনাফা, ইসলামিক সিস্টেম হলে মুনাফা হবে আর জেনারেল ব্যাংকিং সুদ হবে। অর্থাৎ আপনি এই বাসা তৈরি করবার জন্য ফান্ড নিয়েছিলেন, ব্যাংক লোন নিয়েছিলেন, অথবা এটার পরিবর্তন সংস্কার অথবা পুনর্নির্মাণ, নবনির্মাণ এগুলো করবার জন্য যে লোন নিয়েছেন তার সুদ বা মুনাফা অর্থাৎ ইন্টারেস্ট অথবা প্রফিটের যে অংশ ইসলামিক ব্যাংকিং সিস্টেমে ব্যাংকে দেওয়া হয় সেটাকে অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হিসেবে আপনাকে ধরে নেওয়া হবে। গ হচ্ছে সম্পত্তির উপর পরিশোধিত কোনো কর, ফি বা অন্য কোনো বার্ষিক চার্জ যাহা মূলধনী প্রকৃতির নয়, অর্থাৎ মূলধনী প্রকৃতির নয়। একবারে আপনি জমি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, সেই সময় কোনো খরচ এখানে অ্যালাউয়েবল হবে না, কিন্তু প্রতি বছরই আমরা সিটি কর্পোরেশনের বাসার জন্য আমাদের একটা চার্জ দিতে হয়, অথবা ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা প্রশাসন অথবা আপনার বিভিন্ন রকম সিটি কর্পোরেশনের যে টাকাটা দিতে হয়, এই ফিসটা আপনি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হিসেবে নিতে হবে, যেটাকে আমরা বিভিন্ন ধরনের লোকাল ট্যাক্স বলে থাকি। তো ঘ হচ্ছে মেরামত, ভাড়া সংগ্রহ, পানি ও পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন মৌলিক সেবা সংক্রান্ত ব্যয়ের জন্য নিম্নবর্ণিত টেবিলে উল্লিখিত অঙ্ক হবে। অর্থাৎ এখানে আপনার ক্রয়ের ক্ষেত্রে বাণিজ্যিক কাজে যদি ভাড়া দিয়ে থাকেন তাহলে টোটাল যে ভাড়া পাচ্ছেন তার 30% খরচ আকারে অ্যালাউন্ড হবে। এই যে খরচগুলো, এটার বাইরে আপনি মেনটেন্যান্সের জন্য লোক রাখলেন, মেনটেন করলেন, এইগুলোর জন্য যদি বাণিজ্যিকভাবে গৃহসম্পত্তি ভাড়া দেন তাহলে 30%, 100 টাকা যদি ভাড়া পান 30 টাকা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হবে। অবাণিজ্যিক অর্থাৎ ব্যক্তি পর্যায়ে যদি কোনো ভাড়া দেওয়া হয় তাহলে 100 টাকা ভাড়া দিলে 25% হচ্ছে এক্সপেন্ডিচার হবে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-তে অন্য অন্য সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য 10 ভাগ ছিল, যে 100 টাকা হলে এখানে 10 ভাগ আপনি হচ্ছে খরচ অ্যালাউয়েবল হবে। এইটা এবার চেঞ্জ এসেছে, এই চেঞ্জটা আমি একটু পরেই দেখাচ্ছি। আপনার 29 নম্বর সেকশন শেষ করে মাথায় রাখেন যে 38 সেকশনের 3 নম্বর যে অন্যান্য সম্পত্তি, আদার অ্যাসেটের ক্ষেত্রে প্রযোজ্য 10%, এটা চেঞ্জ আসছে, এটা অ্যাকচুয়াল হয়ে গেছে, এটা আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে আপনার 38-এর তবে শর্ত থাকে যে যেই ক্ষেত্রে ভাড়া গ্রহীতা সম্পত্তির ভাড়া পরিশোধের পাশাপাশি এই অনুচ্ছেদে বর্ণিত ব্যয়সমূহ বাবদ সার্ভিস চার্জ পরিশোধ করেন, সেই ক্ষেত্রে এই বিয়োজনের প্রযোজ্য হবে না। অর্থাৎ আপনি যদি এই টাকাগুলো আবার সার্ভিস চার্জে নিয়ে থাকেন, এইগুলো বা এইগুলো বিশেষ করে এইটা বা এটা যদি সার্ভিস চার্জ আকারে আপনার টেনেন্টের কাছ থেকে নিয়ে থাকেন তাহলে এটা আপনি ডাবল পাবেন না, সার্ভিস চার্জ আকারে নিলে ওটাকেই ধরতে হবে। সম্পত্তি অর্জন, নির্মাণ, মেরামত, নবনির্মাণ অথবা পুনর্নির্মাণের জন্য ব্যবহৃত কোনো মূলধনী ঋণের উপর কোনো আর্থিক প্রতিষ্ঠানে ভাড়া পূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা পরিশোধ করে থাকলে সেই সুদ বা মুনাফা ভাড়া শুরুর সহিত সংশ্লিষ্ট আয়বর্ষ হইতে একাধিক্রমে 3 বছরে সম্মুখস্থিত করা। অর্থাৎ আপনি ভাড়া শুরু হওয়ার আগেই ক্যাপিটাল লোন নিয়েছেন, ধরুন আপনি ল্যান্ড কিনেছেন, ল্যান্ড কিনে বিল্ডিংয়ের জন্য লোন নিয়েছেন, তো ভাড়া শুরুর আগেই আপনি ইন্টারেস্ট করেছেন, সেই ইন্টারেস্টটা অ্যাকুমুলেশন করে আপনি 3টা আয়বর্ষে সমভাবে ভাগ করে এটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হিসেবে পেতে পারেন। চ হচ্ছে ভাড়া পূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা বা তাহার কোনো অংশ যদি থাকে দফা উমতে, এই যে উমতে বলা আছে বর্ণিত সময়ের পরে বিয়োজনযোগ্য হইব না। অর্থাৎ আপনি টাকা নিয়েছেন ল্যান্ড কেনবার জন্য, তারপরে হচ্ছে আপনি বিল্ডিং করলেন, করার পরে ভাড়া দেওয়া শুরু করলেন, আগামী ভাড়া দেওয়ার শুরুর থেকে 3 বছরের ভিতরে এই যে যত লোন অলরেডি দিয়েছেন সেই লোনের ইন্টারেস্টের অংশটা ভাগ করে দিতে পারবেন, এরপরে আর অ্যালাউয়েবল হবে না। এরপর হচ্ছে সেকশন, মনে রাখবেন আমি একটু পরে এটা বলে দিচ্ছি, সেকশন 39 আজকে লাস্ট সেকশন, সেটি হচ্ছে লিমিটেশন অফ অ্যালাউন্স অফ এক্সপেন্ডিচার। এখানে হচ্ছে খরচ অনুমোদনের সীমাবদ্ধতা। উচ্ছে করকর্তন প্রযোজ্য এইরূপ কোনো ব্যয়ের ক্ষেত্রে উচ্ছে করকর্তন বা সংগ্রহ না করা হইলে অথবা কর্তৃত্ব বা আদায়যোগ্য কর এই আইনের বিধান অনুযায়ী যথানিয়মে সরকারের অনুকূলে জমা করা না হইলে উক্ত ব্যয় এই
অধ্যায়ের অধীন খরচ হিসেবে অনুমোদনযোগ্য হবে না। অর্থাৎ আপনি যতগুলো খরচ এখানে এই যে চাইবেন, আপনি একজন এমপ্লয়ি রেখেছেন, তার ট্যাক্স ডিডাক্ট করেছেন কিনা, একটা সার্ভিস নিয়েছেন তার, আপনি একটা রিপেয়ার মেনটেন্যান্স, আপনার লিফটের জন্য সার্ভিস নিয়েছেন, সেই সার্ভিসের এগেনস্টে টিডিএস কাটার যদি নিয়ম থাকে, সেই টিডিএস না কাটা থাকলে সেটাকে আপনাকে অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে নেওয়া হবে না, এটাকে ডিসঅ্যালাউ করে দেবে ডিসিটি। সেকশন 39 সেকশনের সাবসেকশন 2তে বলা হচ্ছে সম্পত্তির আংশিক ভাড়া প্রদানের ক্ষেত্রে আংশিক ভাড়ার বিপরীতে আনুপাতিক হারে খরচ অনুমোদনযোগ্য হবে। অর্থাৎ আপনি একটা বিল্ডিংয়ের একটা অংশে আপনি থাকেন, আর একটা অংশ ভাড়া দিচ্ছেন, একটা অফিসে একটা ফ্লোরের অর্ধেক অংশ নিজে ইউজ করছেন, অর্ধেক অংশ ভাড়া দিচ্ছেন, তাহলে অর্ধেক অংশের খরচ যে খরচ হবে সেই খরচের অর্ধেক অংশই আপনি হচ্ছে এখানে অনুমোদনযোগ্য খরচ হিসেবে হবে। যেই ক্ষেত্রে কোনো সম্পত্তি আয় বর্ষের অংশবিশেষের জন্য ভাড়া প্রদান করা হয়, সেই ক্ষেত্রে ভাড়া প্রদানকৃত সময়ের আনুপাতিক হারে খরচ অনুমোদনযোগ্য হবে। অর্থাৎ আপনি সারা বছরে একটা এক্সপেন্ডিচার করেছেন, 6 মাস ভাড়া দিচ্ছেন, আগের 6 মাস ভাড়া দিতে পারেনি, যে 6 মাস ভাড়া দিচ্ছেন ওই 6 মাসের অংশটাই ভাড়া হবে। অথবা 3 মাস খালি ছিল, 9 মাসের আপনি হচ্ছে ভাড়া দিয়েছেন, খরচ 1 বছরে অ্যালাউ হবে না, ওই খরচের 12 ভাগের 9 ভাগ অ্যালাউ হবে। সো এইটাই হচ্ছে সেকশন 39 ছিল। এবার সেকশন 38-এর যে অংশটা আমি বললাম, এটি আমি এখন দেখাচ্ছি আপনাদের হচ্ছে একটা উদাহরণ দিয়ে। আগে ছিল 10%, এখন 10% না, এখন আপনি অ্যাট অ্যাকচুয়াল পাবেন। যেমন এখানে মিস্টার হারুন নামে একটা ভদ্রলোক কাভার্ড ভ্যান ভাড়া দেয়, সেখানে অ্যানুয়াল ভ্যালু হচ্ছে প্রতি সেটা কিনেছে 10 লাখ টাকা, এটা ইস্যু না, 30,000 টাকা হচ্ছে পার মান্থ হচ্ছে উনি পায় হচ্ছে ভাড়া, আর অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 3 লাখ, অর্থাৎ 3 বারং 36, বছরে 3 বারং 36 লাখ, 3 বারং 36, অর্থাৎ 3,60,000 টাকা অ্যাকচুয়ালি পাচ্ছে। আর ইনকাম ট্যাক্স অথরিটি বলছে অ্যানুয়াল ভ্যালু 3 লাখ, তাহলে 3,36,000 টাকায় আপনি এখানে রেন্টাল হিসেবে আসবে। এরপরে 30,000 টাকা আপনি রিপেয়ার মেনটেন্যান্স, 12,000 টাকা ফুয়েল অর্থাৎ এই যে কাভার্ড ভ্যানটা, 60,000 টাকা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি, যে লোকটা রাখা হয়েছে এটার ভাড়া এবং অন্যান্য কাজের জন্য, অ্যালাউন্স ফর ডেপ্রিসিয়েশন, এই যে যে আপনার কাভার্ড ভ্যানটা গিয়েছেন তার অ্যানুয়াল অ্যালাউন্স হচ্ছে 12,000 টাকা ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স, এবং অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন এটা ভাড়া দেওয়ার জন্য 8,000 টাকা। তাহলে আগের ফর্মুলায় এই যে 3,60,000 টাকার মাত্র 10% অ্যালাউ হতো 36,000 টাকা, এটি ছিল অত্যন্ত কম তাকে, তাহলে 3,60,000 থেকে 36,000 টাকা বাদ দিয়ে মাত্র আপনার যেটা হতো সেটি হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে মাত্র হচ্ছে ভাড়া আপনার তার অ্যালাউ হতো হচ্ছে 10%, অর্থাৎ 36,000 টাকা। তাহলে তার ট্যাক্সেবল হতো তার হচ্ছে আপনার অনেক বড় একটা অংশ, 3,24,000 টাকা। এখন ইনকাম ট্যাক্স যে ফাইন্যান্স অ্যাক্ট 2024 বলেছে যে না, এইগুলো সবই অ্যালাউবল হবে, এই কারণে 3,60,000 টাকা আপনার রিসিভ, তার এগেনস্টে অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে আপনি হচ্ছে রিপেয়ার মেনটেন্স হচ্ছে পুরোটাই পাবেন 30,000 টাকা, আপনার রিপেয়ার মেনটেন্সের এগেনস্টে হচ্ছে আপনি ফুয়েল এক্সপেন্স পাবেন হচ্ছে আপনার 12,000 টাকা, স্যালারি যেটা দিয়েছেন প্রপারলি ট্যাক্স ব্যাট কাটা থাকলে, ফুয়েলের ট্যাক্স ব্যাট কাটা থাকলে পুরোটাই অ্যালাউবল হবে, ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স অ্যালাউবল হবে, অ্যাডভার্টাইজমেন্ট হবে। তাহলে আপনাকে দিতে হবে মাত্র হচ্ছে আপনার 2,30,000 টাকার উপরে আপনার ট্যাক্স দিতে হবে। তাহলে নতুন যে ফাইন্যান্স অ্যাক্ট 2024 আসলো, সেইখানে যে পরিবর্তনগুলো আমি আপনাদের একসাথে বুঝিয়ে দিলাম। থ্যাংক ইউ, টেক কেয়ার।